আসসালামু আলাইকুম। রবি 10 মিনিট স্কুল আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আব্দুল্লাহ এনায়েত। তো আজকে তোমাদের জন্য যেই টপিকটি নিয়ে আসি সেটা হচ্ছে স্থির তড়িৎ এর গাণিতিক সমস্যা। আর টপিকগুলো দেখতে পারো তোমরা হচ্ছে কুলম্ব বল আর তড়িৎ প্রাবল্য বিষয়ক আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব। পাশাপাশি হচ্ছে আমরা এমসিকিউ সলভ করব। ঠিক আছে। আর এর পাশাপাশি আমরা বোর্ড কোশ্চেন এবং হচ্ছে অ্যাডমিশনের কোশ্চেনগুলো আমরা সমাধান করব। আর তোমরা হচ্ছে দ্রুত একটু জানিয়ে দাও কে কোন জায়গা থেকে আমাদের সাথে জয়েন করেছো, তোমার কলেজের নামটিও পাশে ছোট্ট করে লিখে দাও। ঠিক আছে, তো আমরা শুরু করি। তো স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি এই চ্যাপ্টার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেক বছর হচ্ছে বোর্ড পরীক্ষা এখান থেকে একটা সিকিউ আসে, আর অবশ্যই অ্যাডমিশন টেস্টেও এখান থেকে কোশ্চেন হয়। তো এই পুরো চ্যাপ্টারকে আমি যদি হচ্ছে একটু একটু ডিভাইডেড করি, দেখো এই পুরো চ্যাপ্টারটাকে হচ্ছে আমি কয়েকটা ভাগে ডিভাইড করতে পারি। এই পুরো চ্যাপ্টার যদি আমি একটু সুন্দর করে সাজাই তাহলে কয়টা পার্ট পাবো দেখো। টোটাল আমরা এখান থেকে 4টা পার্ট পাবো। এই তো পার্ট 1 এ হচ্ছে আমরা কুলম্ব বল এবং হচ্ছে তড়িৎ প্রাবল্য রিলেটেড ম্যাথগুলো করব। তার মানে হচ্ছে কুলম্ব বল ও তড়িৎ প্রাবল্য নির্ণয়, এটা হচ্ছে আমাদের পার্ট 1। ঠিক আছে, তো আমি দেখে নেই তোমরা কে কোন জায়গা থেকে হচ্ছে আমাদের সাথে জয়েন করেছো রবি 10 মিনিট স্কুল আজকে লাইভ ক্লাসে। হ্যাঁ, আশিক ওয়ালাইকুম আসসালাম। তোমরা কোন জায়গা থেকে ক্লাসটিতে জয়েন করেছো সেটা ছোট্ট করে কমেন্টে লিখে দাও এবং তোমার কলেজের নামটিও লিখে দাও। আর একটু জানাও যে ভালো করে দেখা যাচ্ছে কিনা, আমাদের বোর্ড কি ক্লিয়ার আছে কিনা, লেখা কি ক্লিয়ার? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম নোমান নাইম, ভালো আছো তুমি? একটু কমেন্টে লিখে জানাও যে আজকে বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, মাহমুদুল হক খান নেত্রকোনা থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। রিসার্চ দেখা যাচ্ছে নাদিয়া জান্নাত, থ্যাংক ইউ। আচ্ছা, তো পার্ট 1 এ হচ্ছে আমরা তড়িৎ বল এবং হচ্ছে তড়িৎ প্রাবল্য নির্ণয় আমরা শিখব। পার্ট 2 তে আমরা কি শিখব দেখো। পার্ট 2 তে হচ্ছে আমরা তড়িৎ বিভব নির্ণয় শিখব। তড়িৎ বিভব নির্ণয়, ক্লিয়ার? পার্ট 2 হচ্ছে তড়িৎ বিভব নির্ণয়। আর পার্ট 3 হচ্ছে ধারক এর সমস্যা সমূহ। তার মানে হচ্ছে পার্ট 3 কে আমরা P3 দিয়ে লিখতে পারি। পার্ট 3 হচ্ছে ধারক ও ধারকত্ব বিষয়ক গাণিতিক সমস্যা। আর পার্ট 4 হচ্ছে সবচেয়ে কঠিন, যেটা তোমরা সবচেয়ে বেশি ভয় পাও, সেটা হচ্ছে পার্ট 4। এই পার্ট 4 কি হবে তোমরা একটু কমেন্টে লিখো দেখি, আমাদের পার্ট 4 এর আলোচ্য বিষয় কি হতে পারে। হ্যাঁ, এমডি সীমান্ত হোসেন, ক্যান্টনমেন্ট কলেজ যশোর, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, পার্ট 4 কি হতে পারে একটু কমেন্টে জানাও দ্রুত। হ্যাঁ, পার্ট 4 আজকে কিন্তু আমরা বোর্ড কোশ্চেন এবং হচ্ছে কি অ্যাডমিশনের বুয়েট চুয়েট রুয়েট এগুলোও সলভ করব। এবং কি দিয়ে সলভ করব আমরা এমসিকিউ গুলো শর্ট টেকনিক দিয়ে। তো সেটা লিখে দিচ্ছি, শর্ট টেকনিক দিয়ে আমরা এগুলো সলভ করব। শর্ট টেকনিক, ঠিক আছে? তো শর্ট টেকনিক দিয়ে এটা আমরা সলভ করব। তো পার্ট 4 কি হতে পারে তোমরা একটা আইডিয়া দাও আমাকে। পার্ট 4 কি হতে পারে? জিয়াম ফেরদাউস, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই পার্ট 4 কি হতে পারে একটু কমেন্টে দাও। পার্ট 1 হচ্ছে তড়িৎ বল এবং তড়িৎ প্রাবল্য নির্ণয়। পার্ট 2 হচ্ছে বিভব নির্ণয়। বিভবের পাশাপাশি আরেকটা যোগ হবে, সেটা হচ্ছে কৃত কাজ।
কৃত কাজ। ওকে, আর পার্ট 3 হচ্ছে ধারক ও ধারকত্ব সম্বন্ধনীয় অঙ্কগুলা। তাহলে পার্ট 4 কি হবে তোমরা একটু ধারণা করে কমেন্টে লিখে জানাও। হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। একজন জিজ্ঞাসা করছে স্যার কেমন আছেন। পার্ট 4 কি হবে তোমরা এখনো কেউ লিখোনি। একজন হচ্ছে আজিজুল করিম কক্সবাজার থেকে, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা পার্ট 4 কি হবে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে গাউস ল, গাউসের সূত্র, গাউসের সূত্র, আর কি, আর হচ্ছে ডাইপোল, ডাইপোল, ডাইপোল রিলেটেড, এই তো, বা তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে, তো পার্ট 4 হচ্ছে আমরা গাউসের সূত্র এবং ডাইপোল নিয়ে আমরা এখানে আলোচনা করব। ক্লিয়ার? তো দেখো আমরা হচ্ছে এই স্থির তড়িৎ চ্যাপ্টারটাকে 4টা পার্টে ডিভাইড করেছি। আজকে হচ্ছে আমরা ফোকাস করব এই পার্ট 1 নিয়ে। তো আজকে আমাদের পুরোপুরি ফোকাস কি নিয়ে? পার্ট 1 নিয়ে। ক্লিয়ার? আর বাকিগুলো আমরা মন থেকে মুছে দিচ্ছি আপাতত, এবং আমরা ধারাবাহিক যতগুলো পর্ব ক্লাস নিব পার্ট 2 3 4 এগুলোতে আমরা শেষ করার ট্রাই করব। তাহলে তোমরা যেটা করো সেটা হচ্ছে দ্রুত লাইভ ক্লাসটি শেয়ার করে দাও, যাতে করে সবাই এই লাইভ ক্লাসটিতে জয়েন করতে পারে। এটা আমরা হচ্ছে এমন ভাবে শেখাবো যাতে করে বেসিক থেকে যারা এবার হচ্ছে 9 10 এ পড়ো তাদেরও কাজে লাগতে পারে। তো পার্ট 1 নিয়ে আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে তড়িৎ বল, এবং হচ্ছে পার্ট 1 তড়িৎ বল এবং তড়িৎ প্রাবল্য নির্ণয়, এফওই নির্ণয়। ক্লিয়ার? আচ্ছা, তো সেই ছোটবেলায় আমরা কিন্তু কুলম্বের সূত্র পড়েছি। আচ্ছা কুলম্বের সূত্র আমরা কি পড়েছি দেখো, কুলম্বস ল কি ছিল মনে আছে? কুলম্বের সূত্র, হ্যাঁ একটু আমরা কুলম্ব সূত্র আলোচনা করব। ধরো এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ, এটা ধরো Q1 চার্জ, এটা Q2 চার্জ, তারা যদি এই d দূরত্ব থাকে তখন আমরা বলি যে এই Q1 চার্জ এবং Q2 চার্জের মধ্যে পরস্পর যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটা হচ্ছে যদি আমরা F দিয়ে প্রকাশ করি সেটা লিখতে পারি F সমানুপাতিক হচ্ছে Q1 Q2 d2। ঠিক আছে, এখন যদি আমরা এই সমানুপাতিক ধ্রুবক তুলে দেই তাহলে আমরা লিখব হচ্ছে F সমান সমান C Q1 Q2 d2। ক্লিয়ার? এখন C এর মান পরীক্ষা করে পাওয়া গেছে 1/4 পাই এপসিলন নট k Q1 Q2 d2। ক্লিয়ার? বাট যদি আমার মাধ্যমটা শূন্য মাধ্যম হয় বা বায়ু মাধ্যম হয় তখন হচ্ছে k এর মান আমরা অন ধরি। তো আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে F সমান সমান 1/4 পাই এপসিলন নট Q1 Q2 d2। ক্লিয়ার? আচ্ছা 1/4 পাই এপসিলন নট এটার মানটা কত তোমরা কি লিখে দাও। তোমরা যারা জানো যে 1/4 পাই এপসিলন নট এর মান কত একটু কমেন্টে লিখে দাও, দ্রুত কমেন্টে লিখে দাও যে 1/4 পাই এপসিলন নট এর মান কত। ক্লিয়ার? আচ্ছা এই এতক্ষণ যতটুকু বুঝালাম এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলো, আর যদি তোমরা বুঝে থাকো একটু কমেন্টে জানাও যে এটা তোমাদেরকে ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছো। তো কমেন্টে তোমরা লিখে দাও, জানাও যে 1/4 পাই এপসিলন এর মান কত। হ্যাঁ একজন লিখছে হচ্ছে শ্রীফাত খন্দকার লিখছেন যে 9 × 10⁹। এক্সিলেন্ট, ইউ আর কারেক্ট। আবরা সাকিব লিখছেন হচ্ছে 3 × 10⁸। না আবরা সাকিব এটা মানটা একটু ভিন্ন হবে, সেটা হচ্ছে 9 × 10⁹ হবে। ক্লিয়ার? হ্যাঁ সবাই কমেন্টে লিখে দাও যে এটা মান কত হবে। তো এটা আমরা মানটা লিখে দিতে পারি, F সমান সমান হচ্ছে
9 into 10 to the power 9 q1 q2 d স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে চাই, তড়িৎ প্রাবল্য মানে কি? তড়িৎ প্রাবল্য হচ্ছে কি একক ধনাত্মক আধানের উপর যেই বল প্রযুক্ত হয় সেটা হচ্ছে আমাদের কি তড়িৎ প্রাবল্য। তো তড়িৎ প্রাবল্য হচ্ছে আমরা লিখতে পারি E সমান সমান হচ্ছে F বাই কিউ। ক্লিয়ার? তাহলে E সমান যদি F বাই কিউ হয় তাহলে আমাকে তোমরা বলো এই তড়িৎ প্রাবল্য একক কি হবে? জলদি করে কমেন্টে লিখে দাও তড়িৎ প্রাবল্যের একক কি হবে। অনেকবার কিন্তু এটা ভর্তি পরীক্ষা এবং হচ্ছে বোর্ড পরীক্ষায় এমসিকিউ তে আসে যে তড়িৎ প্রাবল্যের একক কোনটি। তো তোমরা কমেন্টে লিখে জানাও তড়িৎ প্রাবল্যের একক কোনটি। তোমরা কমেন্টে লিখে দাও তড়িৎ প্রাবল্যের একক কোনটি। আর তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে তারাও আমাদের সাথে লাইভ ক্লাসটিতে জয়েন করতে পারে। আমি দেখতে পাচ্ছি ইকবাল হোসেন লিখছেন হচ্ছে নিউটন পার কুলম। হ্যাঁ, এক্সিলেন্ট, তুমি তোমার উত্তরটি একদম সঠিক। এর একক হবে নিউটন পার কুলম। ক্লিয়ার? তো নিউটন পার কুলম হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্যের একক। তড়িৎ প্রাবল্য কি এক ভেক্টর রাশি, আমাদের বল হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এটার মানটা কত হবে? অর্থাৎ এটার সমীকরণ কি হবে? এটা হচ্ছে 9 into 10 to the power 9, তার মানে হচ্ছে q দিয়ে ভাগ, তাহলে একটা চার্জ কাটাকাটি চলে যাবে, তার মানে উপরে থাকবে q, নিচে থাকবে d স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, আর তাহলে তড়িৎ বিভব কি হবে? তড়িৎ বিভবটা আমি লিখে দিচ্ছি, এটা আমাদের নেক্সট ক্লাসে আমরা পড়ব, বাট সমীকরণটা আমি এখানে লিখে দিচ্ছি 9 into 10 to the power 9 q by d। তো আমরা পার্থক্য খেয়াল করি, দেখো একটু পার্থক্য আমি পাশাপাশি লিখতে যাচ্ছি, সবগুলোই পাশাপাশি লিখছি, দেখো বাকিগুলো মুছে দিচ্ছি, একটু সবাই খেয়াল করো। এই দেখো এটা হচ্ছে, দেখো উপরে চার্জ দুইটা আর এখানে চার্জ একটা কমে যাবে। খেয়াল করো, যখন হচ্ছে ই তড়িৎ প্রাবল্য তখন চার্জ একটা কমে যাবে, এবং যখন হচ্ছে তড়িৎ বিভব তখন হচ্ছে ডি একটা কমে যাবে। আগে ছিল ডি স্কয়ার, এখন ডি হবে একটা। তুমি যদি তাদের পরস্পর এই পার্থক্যজনিত কি কি পার্থক্য দেখা যায় সেটা যদি বুঝতে পারো তাহলে তোমার জন্য ফর্মুলা মুখস্থ করা খুবই সহজ। তাহলে বিভব হচ্ছে v সমান সমান 9 into 10 to the power 9 q by d। ক্লিয়ার? তাহলে আমরা তিনটা সমীকরণ পেয়ে গেলাম, একটা হচ্ছে তড়িৎ বলের সমীকরণ আর একটা হচ্ছে তড়িৎ প্রাবল্য সমীকরণ। আজকে হচ্ছে আমরা এই দুটো নিয়ে কাজ করব। ক্লিয়ার? প্রথমে হচ্ছে আমরা বেসিক কিছু অঙ্ক করব আর সবার লাস্টে হচ্ছে আমরা অ্যাডমিশন টেস্টের অঙ্ক করব, এর পাশাপাশি আমরা মাঝে মাঝে এমসিকিউ সলভ করব। ক্লিয়ার? তো তোমরা বন্ধুদেরকে জানিয়ে দাও যে আজকে হচ্ছে আমরা খুব একটা ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে তড়িৎ বল বা কুলম্ব বল এবং হচ্ছে তড়িৎ প্রাবল্য বিষয়ক গাণিতিক সমস্যা। ক্লিয়ার? তো তড়িৎ বল এবং তড়িৎ প্রাবল্য কিন্তু ভেক্টর রাশি, তাই না? আমরা জানি। সো আমরা একটা সুন্দর একটা প্রবলেম নেই। আচ্ছা, সবার প্রথম হচ্ছে আমরা বুয়েট কোশ্চেন, বুয়েটের কোশ্চেন আসছে তো 14-15 সালে মেবি, এই কোশ্চেন আমরা সলভ করব। তাহলে চলো এটা আমরা সলভ করি। বুয়েট কোশ্চেন হচ্ছে 14-15। ইয়েস, আমি কোশ্চেনে পেয়ে গেছি বুয়েট 14-15 একটা কোশ্চেন আসছে খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে তড়িৎ বা কুলম্ব বল রিলেটেড। এখানে কি দেওয়া আছে দেখো, আমি লিখে দিচ্ছি যে এখানে দেওয়া আছে হচ্ছে 4 into 10 to the power -8 কুলম্ব মানের ক্ষুদ্র সমান, অঙ্কটা তোমরা একটু তুলে নাও আগে তাহলে বুঝতে সুবিধা হবে। তো 4 into 10 to the power -8 কুলম্ব মানের ক্ষুদ্র সমান ও বিপরীত জাতীয় আধান
কত সেন্টিমিটার দূরে দেখো 6.0 সেন্টিমিটার, 6.0 সেন্টিমিটার ব্যবধানে এ ও বি বিন্দুতে অবস্থিত, এ ও বি বিন্দুতে অবস্থিত। ক্লিয়ার? এ ও বি বিন্দুতে অবস্থিত। এরপর দেখো কি লেখা আছে, সেটা হচ্ছে আধানদ্বয়ের সংযোগ সরলরেখা, আধানদ্বয়ের সংযোগ সরলরেখা, এর লম্ব সমদ্বিখণ্ডক, তোমরা জানো নিশ্চয়ই লম্ব সমদ্বিখণ্ডক কাকে বলে। লম্ব সমদ্বিখণ্ডক এর উপর, ক্লিয়ার, এর উপর কত সেন্টিমিটার দূরে, 4.0 সেন্টিমিটার দূরে, 4 দূরে পি বিন্দুতে একটা বিন্দু নেওয়া হয়েছে ওখানে, সেটা হচ্ছে পি বিন্দু। তো পি বিন্দুতে স্থাপিত, সবাই অঙ্কটা খুব মনোযোগ সহকারে খেয়াল করো, খুবই নাইস একটা ম্যাথ। পি বিন্দুতে স্থাপিত 1.0 × 10⁻⁸ আধানের, এত আধানের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করতে হবে। আধানের উপর ক্রিয়াশীল বল তোমাকে নির্ণয় করতে হবে, ক্রিয়াশীল বল নির্ণয় করতে হবে। ক্লিয়ার? ওকে, সো ক্রিয়াশীল বল আমরা এখন নির্ণয় করব। চলো, তো জিনিসটা আমরা একটু প্রথমে ভিজুয়ালাইজ করি। এই জিনিসটাকে ভিজুয়ালাইজ করার পর আমরা ড্র করব, তারপর এটা আমরা সলভ করব। ক্লিয়ার? তো দেখো, এত মানের ক্ষুদ্র ও সমান বিপরীত জাতীয় আধান এত সেন্টিমিটার ব্যবধানে এ ও বি বিন্দুতে অবস্থিত। তারপরে বলা আছে দেখো আধানদ্বয়ের সংযোগ সরলরেখা এর লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে আমরা একটু এঁকে ফেলি। ধরো এটা হচ্ছে আমাদের সেই, এটা হচ্ছে আমাদের সেই অঙ্কটি, এখানে আমরা ড্র করছি। এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে ধরো বি বিন্দু। এ বিন্দু, আমরা বি বিন্দু নিলাম। তো এ বিন্দুতে কি দেখো এত আধান, বি বিন্দুতে কিন্তু সেম আধান আছে। সেই আধানের মানটা আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 4 × 10⁻⁸, 4 × 10⁻⁸। এরপর কি বলা আছে যে এ ও বি এর লম্ব সমদ্বিখণ্ডক। তো সমদ্বিখণ্ডক মানে কি, মাস সমান দুই ভাগে ভাগ করবে, আবার মানে হচ্ছে এ বির উপর লম্ব হবে, সেটা হচ্ছে এরকম একটা লম্ব সমদ্বিখণ্ডক, সেটা হচ্ছে এই। ক্লিয়ার? এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর বলা আছে যে 4 সেন্টিমিটার দূরে, তো 4 সেন্টিমিটার দূরে, কোথা থেকে, এখান থেকে এতটুকু হচ্ছে তোমার 4 সেন্টিমিটার। ক্লিয়ার? আর এ ও বি এর দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার। তো আমরা লিখে দিচ্ছি এই। ক্লিয়ার? এখন আমাদের বলা আছে দেখো এই বিন্দুতে, এটা বিন্দু নাম দেওয়া আছে, সেটা হচ্ছে পি বিন্দু। এটা আমরা নাম দিলাম পি বিন্দু। আমাদেরকে এই পি বিন্দুতে ক্রিয়াশীল বল নির্ণয় করতে হবে। তো তোমরা দেখো ব্যাপারটা কি ক্লিয়ার কিনা। এই আমাদের যেসব কথা দেওয়া আছে তার সাহায্যে আমরা যে ফিগার ড্র করলাম ভিজুয়ালাইজ করে, এটা কি সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, কমেন্টে জানাও এটা তো সবাই বুঝতে পারছো কিনা। লোডিং, সবাই কমেন্টে জানাও যে এই যে কথাটা আমার যতটুকু লেখা আছে তার সাহায্যে যে আমি এটা ফিগার ড্র করলাম, এটা সবাই বুঝতে পেরেছো কিনা। এটা যদি বুঝতে পারো তাহলে অনেকটা ইজি হয়ে যাবে। তোমরা ইয়েস, মাসুরা শিলা বুঝতে পেরেছো, থ্যাংক ইউ ফ্রেশ, হ্যাঁ থ্যাংক ইউ। মাহমুদুল হক খান ফ্রেশ, ওয়েলকাম টু ইউ। সীমান্ত হোসেন, ইয়েস স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, তোমরা এখন লাইভ ক্লাসটি আবার একবার শেয়ার করে দাও, যাতে করে আমরা সবাই এই লাইভ ক্লাসটিতে জয়েন করতে পারি। আচ্ছা, তো এখন দেখো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই দেখো আমরা একটা ত্রিভুজ ড্র করতে পারি এখানে, এই ক্লিয়ার। আর এখানেও আমরা ড্র করতে পারি এই, এটা আমরা ড্র করে নিচ্ছি এই, ক্লিয়ার।
যদি এটা আমরা ড্র করে ফেলি আমরা কিন্তু খুব ইজিলি এই এপি বা পিপি দ্রুত নির্ণয় করতে পারবো। তো সেটা কত হবে বলো তো? আমাদের যদি আমরা নির্ণয় করতে চাই সেটা হচ্ছে এপি ইকুয়াল টু হচ্ছে বিপি, সেটা কত হবে দেখো। কারণ এটা কিন্তু একটা কি সমকোণী ত্রিভুজ, তার মানে হচ্ছে এটা হবে রুট ওভার এটা হচ্ছে তোমার কত 3, এতটুকু কিন্তু 3, এটাও 3, তাহলে 3 স্কয়ার মানে 9 আর 4 স্কয়ার হচ্ছে কত 16, তাহলে আমি কত পাচ্ছি 25, দ্যাট মিন্স 5, তাহলে এটাও 5 এটাও 5। ক্লিয়ার? কেন আমাদের 5 লাগবে? আমরা জানি হচ্ছে যেখানে আধান আছে আর যেই বিন্দুতে তুমি নির্ণয় করবে তাদের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব নিতে হবে। সেই সরলরৈখিক দূরত্ব কত 5 মিটার। হ্যাভ ইউ আন্ডারস্টুড? ওকে, তাহলে এখন আমরা লিখব সেটা হচ্ছে এ বিন্দুতে কত আধান আছে বলো? 4 ইনটু এই যে এত মানের এ বিন্দুতে এত আধানের জন্য কোন বিন্দুতে নির্ণয় করতে হবে বলো? কোন বিন্দুতে? পি বিন্দুতে তো তড়িৎ বল। ক্লিয়ার? তড়িৎ বল যদি এটাকে আমরা F1 দিয়ে প্রকাশ করি তাহলে ভালো হবে। আচ্ছা, তো এখন হচ্ছে তোমার মনে রাখবে যেখানে আধান দেওয়া আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সব সময় কি প্রেসিডেন্ট। তো আমাদের দেখো আধান কিন্তু এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, কিন্তু যেই পয়েন্টে তোমাকে তড়িৎ বল বা তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে যেই বিন্দুতে, সেই বিন্দুকে তোমরা ধরো হচ্ছে কি সার্ভেন্ট, আর যেই বিন্দুতে আধান দেওয়া থাকবে সেটা হচ্ছে প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্ট এই থিওরি আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। প্রেসিডেন্ট সার্ভেন্ট থিওরি। তো প্রেসিডেন্ট সার্ভেন্ট থিওরি আমাদের কেন লাগবে? এই প্রেসিডেন্ট সার্ভেন্ট থিওরির সাহায্যে আমরা দিক নির্ণয় করতে পারবো। তো প্রেসিডেন্ট সার্ভেন্ট থিওরিটা আমি আবার বলে দিচ্ছি, যেই বিন্দুতে তড়িৎ বল বা তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে সেই বিন্দু হচ্ছে তোমার সার্ভেন্ট, আর যেখানে আধান দেওয়া থাকবে যেই আধানের জন্য আমাকে তড়িৎ বল বা তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে সেটি হচ্ছে প্রেসিডেন্ট। আচ্ছা, তাহলে প্রেসিডেন্ট সার্ভেন্ট থিওরিতে আমার কেন কাজে লাগবে? মনে রাখবে সব সময় এই সার্ভেন্ট হয় এদিকে আসবে অথবা ওদিকে যাবে। সার্ভেন্ট সব সময় কি মুভ করবে, কখনোই কিন্তু প্রেসিডেন্ট মুভ করবে না। সো সার্ভেন্ট হয় এই দিকে আসবে অথবা উল্টা দিকে যাবে, বাট প্রেসিডেন্ট কখনোই একদম নড়বে না। ঠিক আছে? আচ্ছা, তোমরা তাহলে কমেন্টে জানিয়ে দাও এই প্রেসিডেন্ট ফার্মার থিওরি বা প্রেসিডেন্ট সার্ভেন্ট থিওরি তুমি কি বুঝতে পেরেছো কিনা। ক্লিয়ার? তো প্রেসিডেন্ট সার্ভেন্ট থিওরি তুমি কি বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে জানাও। হ্যাঁ বিজয়, তুমি কি বুঝি নাই? আচ্ছা, সীমান্ত সুতাই বুঝো নাই। আচ্ছা, আমি আবার একটু এক্সপ্লেইন করতেছি। দেখো সেটা হচ্ছে আমাদের এখানে দুইটা বিন্দু, একটা এ একটা পি, এ আর একটা পি, তাই না? আমাকে কোথায় আধান দেওয়া আছে? কোথায় দেওয়া আছে? হ্যাঁ, দুই জায়গায় আধান দেওয়া আছে। ক্লিয়ার? বাট কোন বিন্দুতে আমাকে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ বল নির্ণয় করতে বলা হয়েছে? অবশ্যই পি বিন্দুতে। দেখো এই যে লেখা আছে যে আধান উপর এত সেন্টিমিটার দূরে পি বিন্দুতে, তো পি বিন্দুতে আমাকে তড়িৎ বল বা তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলা হয়েছে। তো যেই বিন্দুতে তোমাকে তড়িৎ বল বা তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলা হবে সেটি হচ্ছে সার্ভেন্ট। তো আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের সার্ভেন্ট, এটা হচ্ছে আমাদের সার্ভেন্ট। ক্লিয়ার? আচ্ছা, ওইটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তো এই পি বিন্দু হচ্ছে সার্ভেন্ট আর এ বিন্দু হচ্ছে আমাদের কি? এ
এ বিন্দুটা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট, তো আমি লিখে দিচ্ছি প্রেসিডেন্ট, এটা হচ্ছে প্রেসিডেন্ট আর ওটা হচ্ছে সার্ভেন্ট। ইয়েস, তো স্যার হ্যাঁ নাদিয়া জান্নাত, বি বিন্দু কি হবে না? হ্যাঁ বি বিন্দু কি হবে? বি বিন্দু প্রেসিডেন্ট হবে। বি বিন্দু প্রেসিডেন্ট, আমি লিখে দিচ্ছি বি বিন্দু হচ্ছে প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্ট সার্ভেন্ট তুমি যদি ভালো করে বুঝতে পারো তাহলে দিক নির্ণয়ের জন্য আর কোনো সমস্যা হবে না। কারণ তোমাদের প্রায়শই যে সমস্যাটা হয় এই তড়িৎ প্রাবল্য বা তড়িৎ বল করার সময় তোমাদের দিক নির্ণয় খুব সমস্যা হয়ে যায়। তো দিক নির্ণয়ের জন্য কি করবা? প্রেসিডেন্ট সার্ভেন্ট থিওরি মনে রাখলেই যথেষ্ট। তাহলে এই সমাধান, তাহলে এ বিন্দুতে এত আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ বল কি হবে? সেই আমাদের সেই ফর্মুলা 9 × 10⁹। তারপর কি বলতো, এই দুটো কি আধান, তো আধান মানে q1 × q1 q2 ডিভাইড বাই d²। ক্লিয়ার? আর কমা দিয়ে তুমি হচ্ছে ওদের দিক বলে দিবে। তাহলে আর তোমরা কমেন্টে জানাও দিক কোন দিকে হবে। এই যে আমাদের এ পি দুইটা আধান আছে, এদের মধ্যে পরস্পর আকর্ষণ বা বিকর্ষণ বল কোন দিকে হবে তোমরা কমেন্টে জানাও, যদি তুমি প্রেসিডেন্ট সার্ভেন্ট থিওরি বুঝতে পারো। মন্দিরা বানার্জি অবশ্যই বি বিন্দু প্রেসিডেন্ট হবে, তোমাকে ধন্যবাদ। বাট এখন আমাকে বলো এফ অন এর দিক কোন দিকে হবে? অ্যাকর্ডিং টু প্রেসিডেন্ট সার্ভেন্ট থিওরি what will be the direction of F1? এপি, এ থেকে পি না, এ থেকে পি কিনা খেয়াল করো, খেয়াল করো সবাই, এ থেকে পি দিকে হবে কিনা। কি এ থেকে পি এর দিকে হবে? আমাদের কে মুভ করবে? এ মুভ করবে না পি মুভ করবে? অবশ্যই নড়াচড়া করবে কে? পি। পি উইল মুভ। তাহলে পি কোন দিকে মুভ করবে বলো তো? যেহেতু এটা ধনাত্মক আর এটাও ধনাত্মক, তাহলে পি হচ্ছে এই দিকে মুভ করতে হবে। তাহলে পি যদি এই দিকে মুভ করে তাহলে আমাদের দিকতে হবে, আমরা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের এটা সরলরেখা, এই এটাকে একটু বাড়াতে হবে। ক্লিয়ার? এটাকে বাড়িয়ে আমরা নাম দিব এ পি, এটা হচ্ছে ধরো ডি, এই যে ডি। ক্লিয়ার? তাহলে দিক হবে পিডি বরাবর, পিডি বরাবর, এটা হচ্ছে আমাদের দিক। তাহলে দিক হচ্ছে পিডি বরাবর। তো কমেন্টে তোমরা লিখে জানাও যে দিকটা কোন দিকে হবে, আর দিক কি তুমি বুঝতে পেরেছো কিনা। এফ অন এর দিক হবে পিডি বরাবর। ক্লিয়ার? কেন হবে? আমাদের এ তেও আধান আছে, পি তেও আধান আছে, বাট আমাদের নির্ণয় করতে হবে পি বিন্দুতে তড়িৎ বল বা তড়িৎ প্রাবল্য যেটাই হোক না কেন। তো আমাদের যেহেতু এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ বল নির্ণয় করতে হবে, তো এটা হচ্ছে আমাদের সার্ভেন্ট। তার মানে এটা মুভ করবে, দেখো এটা মুভ করে এদিকে চলে গেল, পি বিন্দু মুভ করে কোন দিকে চলে গেল? ডি এর দিকে চলে গেল। সো আমরা বুঝতে পেরেছি আমাদের এটা হচ্ছে এটার দিক। আমি সুন্দর করে এটা ড্র করে দিচ্ছি, এই ক্লিয়ার? তো সবাই কি F1 এর দিক বুঝতে পেরেছেন কিনা আমাকে কমেন্টে জানাও। পি থেকে এদিকে আপনার কি পি থেকে এদিকে কেন হবে? পি তো এদিকে আসবে না কেন? এ তো পজিটিভ, আবার পি নিজেও পজিটিভ। দেখো পি কি পজিটিভ, এই দেখো আমরা কিন্তু এটাকে নেগেটিভ নিয়েছি, এটাকে এই যেটা আমাদের নেগেটিভ, আর পি হচ্ছে আমাদের পজিটিভ, সরি এ হচ্ছে আমাদের পজিটিভ। তো যেহেতু এ পজিটিভ আর পিও পজিটিভ, পি তো কখনোই এ এর দিকে আসবে না, কারণ হচ্ছে এটা পজিটিভ এটা পজিটিভ। তো পজিটিভ পজিটিভ কি করবে? রিপাল করবে। যেহেতু পজিটিভ পজিটিভ রিপাল করবে, এই জন্য পি এদিকে না এসে পি ওই দিকে চলে যাবে।
হ্যাঁ মাসুরা শিলা, হ্যাঁ তুমি বুঝতে পেরেছো, অসংখ্য ধন্যবাদ। আবরা সাকিব বিকর্ষণ হবে, জি স্যার, হ্যাঁ বিকর্ষণ হবে এবং হচ্ছে পিটা ডি এর দিকে চলে যাবে। আচ্ছা, একইভাবে আমরা লিখতে পারি, নিচে লিখলে অবশ্যই দেখা যাবে না, তো আমি উপরে লিখতেছি। আচ্ছা আমি এইখানে লিখতেছি, এটা মুছে দিচ্ছি। একইভাবে আমরা লিখতে পারি, একইভাবে বি বিন্দুতে মাইনাস 4 ইন্টু 10 টু দি পাওয়ার -8 কুলম্ব চার্জ, হ্যাঁ এত কুলম্ব চার্জের জন্য পি বিন্দুতে তড়িৎ বল F2 হবে, F2 কি হবে বলো তো, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, ঠিক আছে, এবং এই দুটো চার্জের গুণফল Q1, এটা আমরা Q1 বলতে পারি, ধরো এটা হচ্ছে Q2 বা Q3, আমরা এটাকে Q1 দিই। আচ্ছা এটা হচ্ছে আমরা Q দেই, এটা দেই হচ্ছে Q1, এটা হচ্ছে Q2 আর এটা হচ্ছে আমাদের Q, ক্লিয়ার? তাহলে Q1 আর কি হবে দেখো, এখানে হচ্ছে Q আর এটা হচ্ছে Q2, সো Q ইনটু Q2 ডিভাইডেড বাই d স্কয়ার। আর এটা দিক কোন দিকে হবে, এবার তোমরা বলো যে F2 এর দিক কোন দিকে হবে, কমেন্টে লিখে জানাও। আর A1 এর সীমান্ত হোসেন, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি A1 এর মান নির্ণয় করে ফেলেছো। এই আরো দুই একজন আমাকে কমেন্টে জানাও A1 এর মান কত হবে, এবং পাশাপাশি আমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতেছি যে A1 এর মান কত আসে। Q1 হচ্ছে আমাদের 4 ইনটু হচ্ছে তোমার 1 ইনটু 1 টু দি পাওয়ার -8 ডিভাইড বাই 25, হ্যাঁ 1.44, হ্যাঁ সীমান্ত সরকার তোমার এক্সিলেন্ট, ইউ আর কারেক্ট, এটা মান হচ্ছে 1.44 ইনটু 10 টু দি পাওয়ার -7 নিউটন, হ্যাঁ। আচ্ছা তাহলে কমেন্টে তোমরা লিখে জানাও যে F2 এর দিক কোন দিকে হবে, বি থেকে ই, জিনিয়া জাফরিন বি থেকে ই কোন দিকে, না আমরা অতি দুঃখিত, বি থেকে এই দিকে হবে না, আমাদের প্রেসিডেন্ট তো বি ওন্ট বি মুভ, বি আমাদের মুভ করবে না, মুভ কে করবে, পি, তো দেখো পি পজিটিভ আর বি কি নেগেটিভ, তাহলে কোন দিকে যাবে, পি পজিটিভ, বি হচ্ছে কি নেগেটিভ, তাহলে কোন দিকে যাবে, দেখো আমাদের বলেছিলাম কি আমরা সার্ভেন্ট উইল মুভ, তো সার্ভেন্ট কে পি বিন্দু, তাহলে পি বিন্দু নড়াচড়া করবে, কোন দিকে যাবে দেখো, সে প্লাস, সে মাইনাসের দিকে দৌড়ে চলে যাবে, তো এটা হচ্ছে এই দিকে দিতে হবে, আমি এদিকে দেখাই দিচ্ছি, এই তাহলে আমরা দিকটা পেয়ে গেছি, দিকটা হচ্ছে পি থেকে বি এর দিকে, ওকে, তাহলে দিকটা আমি লিখে দিচ্ছি পি থেকে বি এর দিকে, পি বি বরাবর, ক্লিয়ার? হ্যাঁ এই দিকটা কি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাও, আদারওয়াইজ এটাকে আমি আবার এক্সপ্লেইন করব। এবং পাশাপাশি F2 এর মান কত হবে তোমরা একটু লিখে জানাও, F2 এর মান কত হবে, হ্যাঁ সান নাহিদ তুমি লিখছো পি থেকে বি এর দিকে বরাবর, এক্সিলেন্ট, ইউ আর কারেক্ট। এবার দেখো এই F1 এবং F2 এর মান কিন্তু সমান হবে, কেন, কারণ হচ্ছে আমরা কিন্তু এই Q1 Q2 মান সমান, তাই এটার মানটাও কিন্তু সমান হবে। অবশ্যই আমরা যেটা করব এই নেগেটিভ চার্জ কিন্তু এখানে লিখবো না, নেগেটিভটা না লিখে জাস্ট মানটা নিব, যদি তার মানটা নেই শুধু, তাহলে মানটা কিন্তু আমার এরকম আসবে 1.44 * 10⁻⁷ নিউটন,
এটা হচ্ছে f2 এর মান আসবে। তো এই কথাগুলো আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তো এবার দেখো আমাদের কি করতে হবে, আমাদেরকে এবার কি করতে হবে, এই দুইটা লব্ধি নির্ণয় করতে হবে। আমরা f1 f2 কিন্তু পেয়ে গেছি, তাই না? তাহলে এই দেখো এখন যদি এটা পুরোটুকু কত হয়, এই দেখো, তাই এখন আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হবে, আমি এখানে একটু মুছে নিচ্ছি, এই দেখো এই তো একটা হচ্ছে এই দিকে, একটা হচ্ছে এই দিকে। তো এখন আমি কি করব, তো যদি এরকম হয় যে দুইটা ভিন্ন দিকে বল হয়, তখন আমরা কি করব, এখানে একটা সামান্তরিক অঙ্কন করব। চলো সামান্তরিক কিভাবে অঙ্কন করব, দেখো এই যে এই বাহুর সমান্তরাল করে এই বাহুর একটা মাথায় একটা কি করতে হবে বলতো, বাহু টানতে হবে, আর এই বাহুর সমান্তরাল করে এই বাহুর মাথায় একটা বাহু অঙ্কন করতে হবে। তাহলে অঙ্কিত সামান্তরিক হচ্ছে কি, এই লব্ধির মান ও দিক নির্দেশ করবে। অঙ্কিত সামান্তরিকের কর্ণ লব্ধির মান ও দিক নির্দেশ করবে। ক্লিয়ার? তাহলে অঙ্কিত সামান্তরিক আমরা কি পাচ্ছি, দেখো পি, আমি নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে পি, বি, এটা ধরো হচ্ছে ই, আর এটা হচ্ছে ডি। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের সেই সামান্তরিক, সেটা হচ্ছে পি ডি ই বি। তো এটা হচ্ছে লব্ধি, লব্ধি হচ্ছে পিই। সুতরাং লব্ধিটা কত হবে, যেহেতু এই f1 এবং f2 সমান মান, তাই লব্ধিটা কি হবে, যেহেতু f1 এবং f2 সমান, তাই আমরা ক্লিয়ারলি বলতে পারি এটা এতটুকু যদি থিটা হয়, এটাও কিন্তু থিটা হবে। ক্লিয়ার? তো ওইটা যদি থিটা হয় তাহলে কি হবে, এটাও কি হবে, থিটা হবে। ঠিক আছে? তাহলে সামান্তরিক সূত্রের সাহায্যে কিন্তু আমরা সহজেই এটা করতে পারবো। আবার চাইলে কিন্তু আমরা হচ্ছে যেহেতু f1 এবং f2 সমান, তাই আমরা লিখতে পারি এদের হচ্ছে অন্তর্গত যে কোণগুলো সমান। তো আমরা লিখতে পারি এই θ1 θ2 θ1 equal to θ2 সমান সমান θ। এই যে θ1 θ2 সমান সমান কি হবে, θ। ক্লিয়ার? আচ্ছা, এই এতটুকু সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। এখন হচ্ছে আমরা লম্ব উপাংশ, হায়ার ম্যাথের লম্ব উপাংশের সাহায্যে এটা আমরা সমাধান করব। হ্যাঁ, তো আমরা চাইলে হচ্ছে লম্ব উপাংশের সাহায্য করতে পারি, আবার চাইলে সামান্তরিক সূত্রের সাহায্য করতে পারি। তো সামান্তরিক সূত্রের সাহায্যে সেটা কি, দেখো সেটা হচ্ছে f সমান সমান রুট ওভার কি হবে বলতো, ওই যে ছোটবেলা আমরা শিখেছি, দেখো r সমান সমান কি শিখছিলাম মনে আছে, r সমান সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এই সূত্র, তাই না? এই সূত্র আমরা শিখেছিলাম না? তো এই সূত্র দিয়েও করতে পারবো, আবার চাইলে লম্ব উপাংশের সাহায্য করতে পারবো। তাহলে চলো আমরা লম্ব উপাংশের সাহায্যে এটা সলভ করব। তো লম্ব উপাংশের সাহায্যে আমরা লিখতে পারবো f লব্ধি বল f সমান সমান, দেখো কি হবে, তো এটাকে আমরা নাম দেই, এটা হচ্ছে আমাদের f1, এটা হচ্ছে আমাদের f2। তাহলে f1 এবং f2 এই দুটো বলের লব্ধি আমরা কি ধরলাম, f, তাই না? তো f1 এবং f2 বলের লব্ধি আমরা কি ধরলাম, f। তো লম্ব উপাংশের সাহায্যে আমরা লিখতে পারবো f সমান সমান f1 cos থিটা প্লাস f2 cos থিটা।
ক্লিয়ার? যেহেতু এই f1 এবং f2 দুইটা সমান, তাহলে আমি লিখতে পারবো 2f1 cos থিটা। ক্লিয়ার? তারপরে লিখতে পারবো 2f1 cos থিটা। এখন দেখো আমাদের কাজ কি, তাহলে আমরা কিন্তু শুধু এই থিটাটা নির্ণয় করতে হবে। cos থিটা মান কিভাবে হবে? তো এটার সাহায্যে দেখো আমরা কিন্তু খুব সহজেই cos থিটা মান নির্ণয় করতে পারবো। তো চিত্র থেকে আমরা লিখতে পারি cos থিটা সমান সমান তো চিত্র থেকে আমরা লিখতে পারি cos থিটা সমান সমান কি লেখা যায় খেয়াল করো, এটাও আমাদের থিটা, এটাও থিটা, আমরা এখানে লিখতে পারবো এটা যদি আমাদের কি হয় লম্ব, এটা যদি আমাদের ভূমি হয়, দেখো যার সাথে লেগে থাকবে সে হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা এই যে পুরোটুকু কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তো সমকোণী ত্রিভুজ যদি এটা হয়, আমরা কিন্তু লিখতে পারবো খুব সহজেই cos থিটা সমান সমান 3/5। চিত্র থেকে আমরা লিখতে পারবো cos থিটা সমান সমান 3/5। তাহলে cos থিটা মান এখানে আমরা বসিয়ে দেই, তাহলে 2f1 এর মান কত পেয়েছি আমরা 1.44 10⁻⁻7 ইনটু cos থিটা কত পেয়েছি 3/5। ক্লিয়ার? তাহলে 3 যদি 5 হয়, তাহলে cos থিটা যদি 3/5 হয়, আর f1 এর মান আমরা আগে নির্ণয় করেছি সেটা হচ্ছে 1.44 ইনটু 10⁻⁻7, সবগুলা গুণ দেই, তো অ্যানসার কত হয়, আমাদের অ্যানসার কত হয় আমরা নির্ণয় করে ফেলি। এবং তোমার অ্যানসার কত হয় তুমি কমেন্টে দ্রুত জানিয়ে দাও যে আমার অ্যানসার এটা হয়েছে। হ্যাঁ, আমরা অ্যানসার পেয়ে গেছি, সেটা হচ্ছে হ্যাঁ, তোমরা কমেন্টে অ্যানসারটা জানিয়ে দাও অ্যানসার কত আসে। তোমরা দ্রুত কমেন্টে জানিয়ে দাও তোমাদের অ্যানসার কত আসে। তো এটা হচ্ছে বুয়েটের একটা কোশ্চেনের পরীক্ষা আসছিল, খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। হ্যাঁ 1.72 এক্সিলেন্ট। হ্যাঁ জান্নাতুন নাইম তোমার আসছে 1.72 ইনটু 10⁻⁻7 এক্সিলেন্ট। 1.72 10⁻⁻7 এত নিউটন। ক্লিয়ার? ও আমরা এখানে cos লিখিনি, এই যে এখানে cos হবে, সো ইনটু cos কি cos থিটা মান আমরা পেয়েছি হচ্ছে 3/5, তাহলে 3/5 গুড। আচ্ছা, তো তোমার অ্যানসার কত হয়েছে তুমি কমেন্টে জানাও। ফাইমা খান, থ্যাংক ইউ, তোমার অ্যানসারটি সঠিক হয়েছে। মাহমুদুল হক খান জয়, ইউ আর কারেক্ট। ও মন্দিরা বানার্জি সবার আগে দিয়েছে, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তো জিনিসটা একটু আমি সামারাইজ করব এখন, সেটা তোমরা খেয়াল করো। এই তড়িৎ বল বা তড়িৎ প্রাবল্যগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, কয়েকটা টাইপে যদি আমরা ভাগ করি, তাহলে টাইপ 1 হবে দেখো ই অথবা এফ নির্ণয়, ই অথবা এফ নির্ণয়কে আমরা কয়টা টাইপে ডিভাইড করতে পারি। টাইপ 1 হবে একই রেখায় টাইপ 1 হবে E1 ও E2, A1 ও হতে পারে, E1 এবং E2 একই রেখায় অবস্থিত এবং দিক একই দিকে ক্রিয়াশীল।
দিক একই দিকে ক্রিয়াশীল। যদি এমন হয়, টাইপ 1 হচ্ছে F1 ও F2 একই রেখায় অবস্থিত এবং দিক একই রেখায় ক্রিয়াশীল বা একই দিকে, যেমন আমি উদাহরণ দিচ্ছি, এমন হতে পারে এটা হচ্ছে E1, এটা হচ্ছে E2, ক্লিয়ার? E1 E2 এবং F1 F2 একই হবে। দেখো F1 এরকম হলো, F1 আবার F2, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে E1 এবং E2 একই রেখায় অবস্থিত এবং তাদের দিক একই দিকে। তখন লব্ধি হবে লব্ধির তড়িৎ বল অথবা লব্ধির তড়িৎ প্রাবল্য হবে E সমান সমান E1 প্লাস E2, দুইটা যোগ হবে। আমরা কিন্তু কখনোই ফর্মুলায়, এই যে আমরা যে ফর্মুলা লিখছি E সমান সমান 9 × 10⁹ Q বাই d স্কয়ার, হ্যাঁ, অথবা F এর সময় F সমান সমান 9 × 10⁹ Q1 Q2 d স্কয়ার। আমরা কখনোই চার্জ যদি নেগেটিভ থাকে তখন কখনোই আমরা এখানে এই অঙ্কে আমরা চার্জের মান নেগেটিভ মানটা লিখব না। কেন লিখব না? কারণ হচ্ছে এই যে চার্জের যে নেগেটিভ মানটা, সেটা হচ্ছে আসলে আমার দিক নির্ণয়ের জন্য লাগবে, সেটা তো আমি কমা দিয়ে ডিক্লেয়ার করে দিব। তোমরা একটু আগে দেখছো যে আমি দিকটা কমা দিয়ে লিখে দিয়েছি, তোমরাও পরীক্ষায় এই দিক কমা দিয়ে লিখে দিবে। তাহলে টাইপ 1 হচ্ছে কি, একই রেখায় এবং দিক একই দিকে ক্রিয়াশীল, তখন লব্ধি হবে যোগফল। একইভাবে যদি তড়িৎ বল হয় তাহলে লব্ধি তড়িৎ বল হবে তাদের যোগফল। ক্লিয়ার? টাইপ 1 ক্লিয়ার? হ্যাঁ, নাহিদ তুমি কি বুঝতে পেরেছো? কজের মানটা বার করা একবার রিপিট। হ্যাঁ, আমাদের কবিটা তো মুছে ফেলেছি। আচ্ছা, শাকাত হোসেন, আমরা এখন টাইপ 1 শেষ করলাম। টাইপ 1 কি তোমরা বুঝতে পেরেছো? একটু কমেন্টে জানাও টাইপ 1 কি তোমরা বুঝতে পেরেছো কিনা। টাইপ 1 ইজ ক্লিয়ার, অথবা আমি এটাকে আবার একবার বুঝাবো। হ্যাঁ, মন্দিরা ক্লিয়ার। তাহলে চলো আমরা টাইপ 2 শুরু করি। তোমাদের এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই লাইভ ক্লাসটি যারা দেখতেছো তারা ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং লাইভ ক্লাসটি শেয়ার করে দাও দ্রুত ফ্রেন্ডদের মাঝে এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও, তাতে করে তারাও আমাদের সাথে জয়েন করতে পারে। আচ্ছা, তাহলে টাইপ 1 শেষ, এবার হচ্ছে টাইপ 2। টাইপ 2 হচ্ছে E1 এবং E2 একই রেখায় অবস্থিত, বাট দিক হচ্ছে কি বিপরীত দিকে। দিক হচ্ছে বিপরীত দিকে। বিপরীত দিকে সেটা কিভাবে দেখো? মানে একই রেখায় অবস্থিত কিন্তু দিক হচ্ছে বিপরীত দিকে। যেমন ধরো E1 হচ্ছে এই দিকে, বাট E2 হচ্ছে ধরো এই দিকে। আমি আবার লিখে দিচ্ছি, এই। তখন লব্ধি কত হবে আমাকে একটু জানাও। যদি এমন হয় E1 এদিকে E2 এদিকে, তখন লব্ধি কিভাবে হবে? এই যে, তখন লব্ধি কত হবে তোমরা কমেন্টে জানাই দাও, লব্ধি তখন কত হবে। নিশাত নাসিম শাবাক ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। হেলাল টাইপ 1 ক্লিয়ার, ওকে। নাও টাইপ 2। আমার কোশ্চেন হচ্ছে টাইপ 2 তে যদি এমন হয় E1 এবং E2 একই রেখায় অবস্থিত এবং দিক বিপরীত দিকে, তখন লব্ধি কত হবে? লব্ধি তখন কত হবে একটু লিখে জানাও। তখন লব্ধি কত হবে সবাই কমেন্টে জানাও, লব্ধি কত হবে। E1 মাইনাস E2, হ্যাঁ এক্সিলেন্ট। তখন হচ্ছে আসলে যেটা বড় সেটা থেকে বিয়োগ, আমরা জানি না কোনটা বড়, তখন হচ্ছে আমরা এইভাবে লিখবো। তো বড় থেকে ছোট যদি এরকম হয়, ধরো F1 মাইনাস F2, তার মানে হচ্ছে যেহেতু তখন হচ্ছে F1 বড় হবে F2 হচ্ছে। ক্লিয়ার? তাহলে বড় থেকে ছোট হলে তখন বিয়োগ করব। ক্লিয়ার? একইভাবে এটার জন্য আমরা এইভাবে কাজটা করব। তাহলে টাইপ 2 ক্লিয়ার। তাহলে টাইপ 3 কি হবে?
তো কমেন্টে জানাও টাইপ 2 কি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। তারপর আমরা টাইপ 3 চলে যাচ্ছি। টাইপ 3 হচ্ছে এই একই দিকে না, দিকেও ভিন্ন এবং একই রেখায় অবস্থিত না। E1 এবং E2 একই রেখায় নয়, একই রেখায় অবস্থিত নয় এবং তাদের দিক একই দিকে না, আবার ভিন্ন দিকে না। দিক হচ্ছে যে কোনো দিকে, দিক যে কোনো দিকে, যে কোনো দিকে। তাহলে E1 এবং E2 একই রেখায় নয় এবং দিক যে কোনো দিকে, তখন আমরা লব্ধি কিভাবে নির্ণয় করব? আমাকে একটু কমেন্টে জানাও। যদি এমন হয় যে E1 এবং E2 একই রেখায় অবস্থিত নয় এবং তাদের দিক যে কোনো দিকে ক্রিয়াশীল, তখন আমরা কিভাবে লব্ধি নির্ণয় করব? একটু কমেন্টে জানাও যে টাইপ 3 এর ক্ষেত্রে যদি এমন হয় E1 এবং E2 এর দিক যে কোনো দিকে এবং তারা একই রেখায় অবস্থিত নয়, তখন আমরা কিভাবে লব্ধি এর মান ও দিক নির্ণয় করব? তখন আমরা কিভাবে লব্ধির মান ও দিক নির্ণয় করব? কমেন্টে দ্রুত জানিয়ে দাও। হ্যাঁ, নাদিয়া জান্নাত লিখছেন হচ্ছে E1 বাই E2, না ঠিক এমনটা না। হ্যাঁ, আরেকটু ট্রাই করো, আশা করি হবে। তোমার ধারণাটা হয়তো অনেকটাই ঠিক হচ্ছে, তুমি আরেকটু ট্রাই করো। E1 এবং E2 এই একই রেখায় নয় এবং দিক যে কোনো দিকে। সেটা কিভাবে হতে পারে আমি দেখাই। একটা ছবি নেই, দেখো এমন হতে পারে। ধরো E1 হচ্ছে এই দিকে, E2 হচ্ছে এই দিকে, তাহলে E1 হচ্ছে এইটা আর E2 হচ্ছে এইটা। ক্লিয়ার? এমন তো দেখো তারা কিন্তু একই রেখায় নয়, আবার দিক হচ্ছে যে কোনো দিকে, মানে একই দিকে নয় এবং ভিন্ন দিকেও নয়, অন্য যে কোনো দিকে দিক। তাহলে যদি এমন হয় তখন আমরা লব্ধি কিভাবে নির্ণয় করব? হ্যাঁ, ফাহিমা খানম লিখছো না, আরেকটু ট্রাই করার সময় হচ্ছে ঠিক এমন না। তখন হচ্ছে আমাদের দুইটা ওয়ে। কয়টা ওয়ে? দুইটা। এই যে একটু আগে আমি যে অঙ্কটা করেছিলাম সেভাবে করতে পারো অথবা সামন্ত্রিক সূত্রের সাহায্যে করতে পারো। তাহলে তখন ওই দুইটা আমি লিখে দিচ্ছি। একটা হচ্ছে হায়ার ম্যাথের যে তোমাদের লম্ব উপাংশ আছে, হায়ার ম্যাথের লম্ব বা লম্বাংশ বলা হয়, লম্বাংশ উপপাদ্যের সাহায্যে করতে পারবা, লম্বাংশের উপপাদ্যের সাহায্যে করতে পারবা। দুই নম্বর কি? দুই নম্বর হচ্ছে আমি সামান্তরিক সূত্রের সাহায্যে করতে পারবো, সামান্তরিক এর সূত্রের সাহায্যে করতে পারবো। বাট সামান্তরিক সূত্রের জন্য কিন্তু দুইটা বল লাগবে, এর বেশি হলে আবার সমস্যা। বাট যদি তুমি হায়ার ম্যাথের লম্বাংশ উপপাদ্য ইউজ করো, তখন যদি E1 E2 E3 অনেকগুলো থাকে তাহলে কোনো সমস্যা নাই। আমি লিখে দিচ্ছি এটা শুধুমাত্র E1 এবং E2 এর জন্য প্রযোজ্য, এর জন্য প্রযোজ্য। বাট এই হায়ার ম্যাথে যেটা লম্বাংশ উপপাদ্য সেটা কিন্তু অনেকগুলোর জন্য প্রযোজ্য। তার মানে হচ্ছে E1 E2 E3 E4 এবং যতগুলা থাকে সবগুলোর জন্য প্রযোজ্য। তার মানে সবসময় যে আমাদের দুইটা চার্জ দেওয়া থাকবে, অর্থাৎ F1 F2 হবে,
বা E1 E2 হবে এমনটা না, যদি চার্জ একাধিক দেওয়া থাকে। যেমন ধরো আমার যদি এমন একটি ফিগার থাকে, ধরো বহুভুজ বা ষড়ভুজ, তখন আমরা কিভাবে নির্ণয় করবো? দেখো ষড়ভুজ, এরকম আমার বহুভুজ আছে। তো বহুভুজে হচ্ছে এক একটা প্রান্তে এক একটা চার্জ দেওয়া থাকে। ধরো এখানে ধরো চার্জ দেওয়া আছে, ধরো Q1 Q2 Q3 Q4 Q5, হ্যাঁ, এটা ধরো একটা বিন্দু x বিন্দু বা p বিন্দু। এখানে ধরো হচ্ছে Q6 Q6, সরি এটা হচ্ছে Q6, এটা Q7। দেখো কতগুলা চার্জ দেওয়া আছে, বাট তোমাকে ধরো এই জায়গাতে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ বল নির্ণয় করতে বলা হলো। তার মানে কি এখানে দুইটা চার্জ না, অসংখ্য চার্জ। তখন তুমি কিভাবে করবে? তখন হচ্ছে লব্ধির মান ও দিক আমরা এই হায়ার ম্যাথের লম্বাংশ উপপাদ্যের সাহায্যে করতে পারবো। ক্লিয়ার? তার মানে হচ্ছে এই লম্বাংশ উপপাদ্য সবার জন্য প্রযোজ্য। বাট যদি কেবলমাত্র দুইটা চার্জ থাকে এবং তার জন্য দুইটা তড়িৎ বল বা দুইটা তড়িৎ প্রাবল্য হয়, তাদের লব্ধি যদি আমি নির্ণয় করি, তখন আমরা সামন্তিক সূত্রের সাহায্য করতে পারবো। এম আই ক্লিয়ার? তোমরা কমেন্টে জানাও। হ্যাঁ, সিফাত খন্দকার লিখছেন সামন্তিক সূত্রের সাহায্যে। এক্সিলেন্ট, ওয়েলকাম টু ইউ। হ্যাঁ, তোমরা যারা লাইভ ক্লাসে দেখতেছো অবশ্যই শেয়ার করে দাও, যাতে করে অন্যরাও কি হবে, ফায়দা করতে পারে, তাদেরও এখান থেকে তাদের বেনিফিট হবে, সবাই যাতে ক্লাসটা এনজয় করতে পারে। হ্যাঁ, মন্দিরে লিখছেন 110% ক্লিয়ার। এক্সিলেন্ট, ওয়েলকাম টু ইউ। হ্যাঁ, একজন লিখছেন মাহমুদুল হক খান জয়, হায়ার ম্যাথের সোর্সটা দেখিয়ে দেন। হ্যাঁ, অবশ্যই আমি অবশ্যই দেখাবো, কেন নয়, আমি অবশ্যই দেখাবো। তার মানে হচ্ছে যে আমার যদি দুইটা থাকে তখন আমি সামুদ্রিক সূত্রের সাহায্যে করব, আর যদি দুইয়ের অধিক থাকে তখন হচ্ছে আমি কি করব, এই হায়ার ম্যাথের লম্বাংশ উপপাদ্য করব। আমি দুইটাই দেখাই দিব। তো প্রথমে চলো আমরা এটা দেখাই দিই, সামুদ্রিক সূত্রের সাহায্যে আমরা কিভাবে নির্ণয় করব। তো আমি তোমাদেরকে বলি, ধরো একটা ঘর 1, ঘর 2, ঘর 3, এটা হচ্ছে ঘর 4। এখন তুমি যে সামান্তরিক অঙ্কন করবে, বলো এটার জন্য কোন ঘরের সামান্তরিক অঙ্কন করতে হবে? কমেন্টে জানাও। যদি আমার E1 E2 এইভাবে ক্রিয়াশীল হয়, তখন হচ্ছে আমি কোন ঘরে সামান্তরিক অঙ্কন করলে আমি লব্ধি নির্ণয় করতে পারবো। কমেন্টে জানাও যে যদি E1 E2 দিক এভাবে হয় যেভাবে আমি চিত্রে দেখিয়েছি, তখন লব্ধির মান আমি কোন ঘরে সামান্তরিক আঁকতে হবে। আব্দুল্লাহ মাসুম বলছে ক্লিয়ার না। আমার কোশ্চেন হচ্ছে যে কোন ঘরে তোমাকে সামান্তরিক আঁকতে হবে, সামান্তরিকের সাহায্যে লব্ধির দিক ও মান নির্ণয়ের জন্য। হ্যাঁ, একজন লিখছেন হচ্ছে ঘ 3 কেন ঘ 3? আরেকটু চিন্তা করো, হচ্ছে হ্যাঁ তোমাকে খুঁজছে বাংলাদেশ, হচ্ছে আরেকটু চিন্তা করো, হচ্ছে না। দেখো আমরা কিন্তু সেই ছোট্টবেলায় 9 10 এ পড়ে আসছি যে এই দেখো E2 যারা ঘ 3 বলছো, ঘ 3 কেন হবে না? দেখো যদি এমন হয়, এই দেখো আমি যদি এইখানে আমাদের সামান্তরিকটা অঙ্কন করি, তো সামান্তরিক অঙ্কনের প্রসেসটা কি? তুমি যেটা করবে সেটা হচ্ছে এই যে একটা বাহু, একটা বাহু, এই বাহু দুটোকে বলা হয় অ্যাডজাসেন্ট আর্ম, তার মানে সন্নিহিত বাহু। তো এই দুটো সন্নিহিত বাহুর সমান্তরাল করে আরো দুইটা বাহু অঙ্কন করবে। তো এটা একটা সন্নিহিত বাহু, আমি নাম দিয়ে দিচ্ছি এই সন্নিহিত বাহুর সমান্তরাল করে আরেকটা যে বাহু আছে তার মাথায় একটা বাহু অঙ্কন করবা। ক্লিয়ার? এই বাহুর সমান্তরাল করে
এই আরেকটা যে বাহু আছে তার মাথায় একটা কি অঙ্কন করবা, বাহু অঙ্কন করবা। আবার এর সমান্তরাল করে এই আরেকটা যে বাহু আছে তার মাথায় একটা বাহু অঙ্কন করতে হবে। অঙ্কন করার পরে তুমি যে একটা সামান্তরিক পাবা, সেই সামান্তরিকের কর্ণই হচ্ছে তাদের লব্ধি ও মান, লব্ধির মান ও দিক নির্দেশ করবে। কিন্তু আমরা খুবই দুঃখিত যে আমাদের কিন্তু এখানে সামান্তরিক অঙ্কন করলে হবে না। কেন হবে না দেখো, তোমরা দেখতে পাচ্ছ এটা যদি অবিন্দু হয়, মানে এটা যদি আমাদের কোনো কৌণিক বিন্দু হয়, এই দেখো এদিকে ভেক্টরটা আসতেছে আর এদিকে যাচ্ছে, তো এই দিক দিয়ে ভেক্টরটি আসতেছে আর এদিক দিয়ে যাচ্ছে, তো এটা কিন্তু আমার কি হবে না, কোনো শীর্ষবিন্দু হতে পারবে না। কারণ ভেক্টরের ক্ষেত্রে শীর্ষবিন্দু হওয়ার শর্ত কি হয়, হয় দুইটাকেই বহির্গামী হতে হবে অথবা দুইটাকেই অন্তর্গামী হতে হবে। আমি আবার বলতেছি, হয় দুইটা ভেক্টরকেই বহির্গামী হতে হবে অথবা দুইটা ভেক্টরকে অন্তর্গামী হতে হবে। বাট আমি যদি এই ঘরটু নেই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, দেখো এটা হচ্ছে বহির্গামী, এটাও বহির্গামী। কেন তোমাদের সামান্তরিক সূত্র পড়েছো মনে আছে? দেখো এই যে এই সামান্তরিক সূত্র যখন তোমরা পড়েছো এ বি সি ডি, এটা পি বল এটা হচ্ছে কিউ বল ছিল আর এটা ছিল সেই সামান্তরিকের লব্ধি। তোমাদের মনে আছে? দেখো এই দুইটা কিন্তু এদিক থেকে যাচ্ছিল, তার মানে হচ্ছে এটার দিক এদিকে হচ্ছিল, এটার দিক এদিকে ছিল। বাট এমন কিন্তু ছিল না যে এটা বহির্গামী আর এটা অন্তর্গামী, এমন কিন্তু ছিল না। তো এমন থাকলে হবে না। তো তোমাকে এমন জায়গায় সামান্তরিক অঙ্কন করতে হবে যেখানে আমাদের দুইটার দিক হচ্ছে বহির্গামী। তাহলে কোথায় অঙ্কন করতে হবে কমেন্টে জানাও। আমাদের কি ঘর 1 ঘর 2 না ঘর 3 না ঘর 4 এ আমাকে সামান্তরিক অঙ্কন করতে হবে? ঘর 3 হবে না। কেন হবে না? কারণ এইখানে দেখো একটা ভেক্টর হচ্ছে অন্তর্গামী আর একটা বহির্গামী, তাহলে এখানে কোণ তৈরি করে নাই। কোণের সংজ্ঞা আমরা পড়েছি, এটা কোণ হবে না। সো এটা যেহেতু কোণ হবে না, এখানে আমার সামান্তরিক অঙ্কন করলে হবে না। হ্যাঁ ঘটু, হ্যাঁ সীমান্ত হোসেন থ্যাংক ইউ। ঘটু নাই তো তোমারও অ্যানসার সঠিক হয়েছে ঘটু, হ্যাঁ এক্সিলেন্ট। তাহলে আমাদেরকে হচ্ছে এই ঘর টুরে হচ্ছে আমাকে সামান্তরিক অঙ্কন করতে হবে। ক্লিয়ার? এই তাহলে এটা হচ্ছে যাচ্ছিল, এটা যাচ্ছিল, আমাকে এই জায়গাতে সামান্তরিক অঙ্কন করতে হবে। তো যখন হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই লব্ধি। ক্লিয়ার? হ্যাঁ তাহলে এফ আমরা দিক নির্ণয় করতে পারলাম। এবার হচ্ছে টাইপ 2 টাইপ 3 শেষ হয়ে গেল আমাদের। এবার হচ্ছে তোমরা যারা বলছো স্যার আমরা এই হায়ার ম্যাথের লম্বাংশ উপপাদ্য দেখতে চাচ্ছি, তাদের জন্য আমি একটা জিনিস বোঝাচ্ছি। লম্বাংশ উপপাদ্য, লম্বাংশ উপপাদ্য। ক্লিয়ার? থিওরেম on a resolved part. Clear? Theorem on resolved parts. ধরো আমরা একটা এই অনেকগুলা বল কল্পনা করলাম, অনেকগুলা বল ধরতে পারো, অনেকগুলা হচ্ছে ভেক্টর চিন্তা করতে পারো, যাই চিন্তা করি না কেন আমরা অনেকগুলা হচ্ছে বল চিন্তা করতেছি। ঠিক আছে? তো এটা ধরো হচ্ছে আমাদের পি বল, এটা ধরো হচ্ছে কিউ বল, এটা হচ্ছে আমাদের পি কিউ আর বল, এটা ধরো হচ্ছে আমাদের এস বল। ক্লিয়ার? এখন OX যদি যে কোনো একটা বাহু হয়, সেই OX এর সাথে যদি এই পি বল আলফা 1 কোণ তৈরি করে, কিউ বল আলফা 2 কোণ তৈরি করে, এই আর বল আলফা 3 কোণ তৈরি করে এবং এস বল যদি আলফা 4 কোণ তৈরি করে। দেখো ক্লিয়ার করে আমাদের চারটা কোণ তৈরি হলো। একটা হচ্ছে আলফা 1 আলফা 2 সবাই কিন্তু OX এর সাথে কোণ তৈরি করতেছে। আর লব্ধি যদি এমন হয়
এটা যদি আমাদের লব্ধি হয়, তো এটা যদি আমাদের লব্ধি হয় এবং লব্ধি যদি আমাদের OX এর সাথে লব্ধি যদি থিটা কোণ তৈরি করে, যদি OX এর সাথে লব্ধি থিটা কোণ তৈরি করে, আমরা লব্ধির একটা নাম দিয়ে দেই, ধরো লব্ধি হচ্ছে W বা আমরা F বলতে পারি। F হচ্ছে আমাদের লব্ধি। আমাদের লব্ধি যদি F হয়, এখন আমরা লিখতে পারি এই OX বরাবর লম্বাংশ নিয়ে পাই। কিভাবে নিব দেখো, প্রসিডিউর হচ্ছে ওই লব্ধিটাকে ধরেছিল, লব্ধি ছিল F, তাহলে হবে F cos আর লব্ধির দিক হবে ক্লিয়ার F cos থিটা। তারপর হচ্ছে প্রথম বলকে P, তাহলে P প্রথম বল ক্লিয়ার, তাহলে P of cos alpha 1 plus Q of cos alpha 2 plus এভাবে করে R cos alpha 3 plus S cos alpha 4 এভাবে করে ক্লিয়ার আমরা লিখব। তাহলে F cos θ সমান P cos alpha 1 plus Q cos alpha 2 plus R cos alpha 3 plus S cos alpha 4 ক্লিয়ার। একই ভাবে আমরা লিখতে পারবো, আমি উপরে লিখতেছি OX এর লম্ব বরাবর লম্বাংশ নিয়ে পাই। কি পাই দেখো, শুধু তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে cos এর জায়গায় sin লিখলেই হবে, যেখানে cos সেখানে লিখো sin, তাহলেই হয়ে যাবে। তাহলে হবে এটা কি দেখো, F sin theta equal to P sin alpha 1 plus Q sin alpha 2 plus হ্যাঁ PQ, তারপর কি R sin alpha 3 plus S sin alpha 4। তো এটা যদি আমরা ধরি পুরোটুক একটা মান পাবো, সেই মান যদি ধরো আমরা ধরি আমরা F1 ধরি, আর এই পুরো মানটা যদি আমরা F2 ধরি, এবং এটা যদি আমাদের 1 নং ইকুয়েশন হয়, এটা যদি 2 নং হয়, এখন তাহলে আমরা কি করতে পারবো, আমরা এই দুটোকে ভাগ দিতে পারবো। তো দুইটা ভাগ দিলে আমরা কি পাবো দেখো, আমরা যদি দুটোকে ভাগ দেই অর্থাৎ 2/1, তাহলে আমরা কি পাবো দেখো, 2 যদি 1 দেই তাহলে sin বাই cos কি হবে tan থিটা, আর f কাটা যাবে তাই না, তাহলে ভাগ দিলে হচ্ছে tan থিটা সমান আমরা কি পাবো f2 ডিভাইড বাই f1, তার মানে হচ্ছে থিটা ইকুয়াল টু tan ইনভার্স f2 বাই f1। আমরা লব্ধির দিক পেয়ে যাব। আর লব্ধির মান কিভাবে পাবো দেখো, লব্ধির মান হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার যদি করি আমরা, তখন কিন্তু লব্ধির মান পেয়ে যাব। তার মানে হচ্ছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার হবে 1, তাহলে আমার থাকবে কি বলো তো, এই f স্কয়ার, আর এই পাশে কি থাকবে দেখো তো, আমার থাকবে f1 স্কয়ার, আর থাকবে এই পাশে f2 স্কয়ার ক্লিয়ার। তো এভাবে করে হচ্ছে আমি লব্ধির মান পেয়ে যাব। তো লব্ধির মান পাচ্ছি, এটা হচ্ছে লব্ধির মান, আর এটা হচ্ছে লব্ধির দিক ক্লিয়ার। এবার বলো তোমরা কি বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ, এখন একটু কমেন্টে সবাই জানিয়ে দাও এই লম্বাংশ উপপাদ্য কোন জায়গাতে তুমি বুঝতে পারো না, আর যদি পুরোটুকু বুঝতে পারো তাহলে ওকে জানিয়ে দাও কমেন্টে দ্রুত। প্রথম আমরা কি করেছি দেখো, আমি একটু রিভিউ দিচ্ছি। OX বরাবর লম্বাংশ নিয়ে পাই। লম্বাংশ মানে কি, তোমরা কিন্তু একটা সূত্র পড়ে আছো, লম্বাংশ মানে কি বল ইনটু cos থিটা, তাহলে বল হচ্ছে কি F, আর cos থিটা বল ইনটু cos থিটা, তো সেই সূত্রের সাহায্যে আমরা কি লিখলাম
লম্বাংশ সূত্র নিয়ে নিলাম। এবার হচ্ছে লম্ব বরাবর লম্বাংশ, তখন জাস্ট cos এর জায়গায় sin লিখে দিবে, তাহলে শেষ। এখন এখানে আমরা যেটা মান পাবো সেই মানকে আমরা f1 কনসিডার যদি করি, আর এখানে যে আমরা একটা মান পাবো সেই মান যদি f2 কনসিডার করি, এখন যদি আমরা এই 1 নং ইকুয়েশন স্কয়ার প্লাস 2 নং ইকুয়েশন স্কয়ার, তাহলে আমরা এমন একটা জিনিস পাবো, এবং এই সূত্রের সাহায্যে আমরা লব্ধির মান নির্ণয় করতে পারবো, আর এটার সাহায্যে আমরা লব্ধির দিক নির্ণয় করতে পারবো। তো তোমরা জানিয়ে দাও তোমরা কি এটা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ, নাহিদ লিখছে বুঝলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। লাস্টটুকু বুঝতে পারিনি। হ্যাঁ, আর শিফাত খন্দকার কোন জায়গাতে আরেকবার বল, লাস্টটুকু বলতে কোনটা? এই দুইটা ইকুয়েশন পেয়েছি, ক্লিয়ার। এখন আমি কি করব দেখো, এই 1 নং স্কয়ার প্লাস 2 নং স্কয়ার, 1 নং সমীকরণকে যদি আমি বর্গ করি প্লাস 2 নং কে যদি বর্গ করি, তাহলে আমি কি পাবো? f স্কয়ার sin স্কয়ার, আর f এর কি cos স্কয়ার। তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত হয়? 1। আলটিমেটলি কিন্তু এখানে কি থাকবে? শুধু f স্কয়ার থাকবে বাম পাশে, খেয়াল করো শিফাত খন্দকার। আর ডান পাশে কি থাকবে দেখো, ডান পাশে হচ্ছে আমার f1 থাকবে, আর এখানে কি থাকবে? f2 থাকবে। আর স্কয়ার কেন থাকবে? আমি দুই সাইডে বর্গ করেছি, আর যদি আমি 2 নং কে 1 নং দ্বারা ভাগ দেই, তখন হচ্ছে আমি এরকম পাবো tan θ সমান সমান f2 বাই f1। দ্যাট মিন্স θ ইকুয়াল টু tan ইনভার্স f2 বাই f1। হ্যাঁ, সিফাত খন্দকার এক্সিলেন্ট। নাও নাও সিফাত খন্দকারের বলছে আন্ডারস্ট্যান্ডিং ফকফকা হইল, ক্লিয়ার। তো এটার সাহায্যে আমরা কিন্তু খুব সহজেই নির্ণয় করতে পারবো কি, যখন 2 এর অধিক আমার কি থাকবে বলতো, তড়িৎ বল বা 2 এর অধিক তড়িৎ প্রাবল্য থাকবে, তখন আমরা এইভাবে নির্ণয় করতে পারবো। আমি কিন্তু সেগুলো প্র্যাকটিস করাবো, সো হতাশার কোনো কারণই নাই। তো আমরা চলো একটা দুই একটা এমসিকিউ নিয়ে ডিসকাস করি। আচ্ছা, তড়িৎ প্রাবল্য দূরত্বের মধ্যকার সম্পর্ক লেখচিত্র। আচ্ছা, এটা হচ্ছে তোমার সিলেট বোর্ড 2016 সালে আসছে। সিলেট বোর্ড 2016 তড়িৎ প্রাবল্য ও দূরত্বের মধ্যে লেখচিত্র কেমন হবে, দূরত্বের মধ্যে লেখচিত্র কেমন হবে। আমি কয়েকটি ক্লাস নিব সামনে শুধুমাত্র লেখচিত্রের উপর। তড়িৎ প্রাবল্য ও দূরত্বের লেখচিত্র কেমন হবে, এটা হচ্ছে সিলেট 2016 সালে আসছে কোশ্চেন। তো গ্রাফটা আমি লিখে দিচ্ছি। এ হচ্ছে ই ভার্সেস ডি, ই হচ্ছে এমন, বি হচ্ছে ধরো এমন, সি হচ্ছে ধরো এমন, ডি হচ্ছে ধরো এমন। তাহলে কোনটি হবে? এবং আমার একটা কোশ্চেন আছে, সেটা কিন্তু হচ্ছে আমি কেন ই কে ওয়াই অক্ষ বরাবর বসালাম আর ডি কে কেন এক্স অক্ষ বরাবর বসালাম, এটা তোমরা কমেন্টে লিখবে। অ্যানসার লেখার পাশাপাশি তোমরা এটাও লিখবে আমি কেন এই তড়িৎ প্রাবল্যকে ওয়াই অক্ষ বরাবর বসাইছি এবং ডি কে কেন আমরা এক্স অক্ষ বরাবর বসিয়েছি। হ্যাঁ, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো, আর যারা লাইভ ক্লাসে শেয়ার করোনি তারা এখনই দ্রুত লাইভ ক্লাসে শেয়ার করে দাও এবং কমেন্টে জানিয়ে দাও যে তুমি শেয়ার করতে পেরেছো। তো তড়িৎ প্রাবল্য দূরত্বের মধ্যে লেখচিত্র এটা কোনটা হবে সেটা তোমরা কমেন্টে জানাও যে সঠিক অ্যানসার কোনটি হবে, এবং এটা তোমাকে লিখতে হবে কেন আমরা তড়িৎ প্রাবল্যকে
ওয়াই অক্ষ বরাবর নিয়েছি। হেলাল বলছেন ডি নাম্বার হবে। ফাইমা খানম, মাহমুদুল হক খান সয়েস সি নাম্বার হবে। কেন সি নাম্বার হবে? হ্যাঁ, সবাই কমেন্ট লিখো। হ্যাঁ, আরেকজন লিখছেন হচ্ছে সি নাম্বার। না, আমরা খুবই দুঃখিত, সি নাম্বার হবে না। হ্যাঁ, সীমান্ত হোসাইন ডি নাম্বার। হ্যাঁ, আরো লিখো, সবাই লিখো। জান্নাতুল নাইম ডি নাম্বার। হ্যাঁ, তোমাদের অ্যানসার কারেক্ট। যারা ডি নাম্বার বলেছো তারা কারেক্ট, আর যারা সি নাম্বার বলেছো তাদের অ্যানসার আমরা খুবই দুঃখিত হয় নাই। আচ্ছা, বাট আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে আমরা কেন তড়িৎ প্রাবল্যকে ওয়াই অক্ষ বরাবর বসালাম, কেন তড়িৎ প্রাবল্যকে আমরা এক্স অক্ষ বরাবর বসাই নাই? একটু চিন্তা করো, আমরা পাশাপাশি অ্যানসার লিখে দিচ্ছি। স্বাধীন চলক কে এক্স অক্ষ বরাবর বসাতে হবে, তা নইলে কিন্তু স্বাধীন চলক খুবই মাইন্ড করে বসবে, এমন মাইন্ড করে বসবে তুমি ওকে গ্রাফে বসাইতেই পারবে না। সো স্বাধীন চলককে সব সময় এক্স অক্ষ বরাবর বসাতে হবে। ক্লিয়ার? দূরত্বের সাথে ই এক্সচেঞ্জ হয় না এমন না। হ্যাঁ, তুমি যেটা বলছো ঠিক আছে, যে আমরা আসলে ফর্মুলা কি ছিল দেখো, ই সমান সমান 9 * 10⁹ q/d², তাই তো? q/d²। তাহলে স্বাধীন চলককে আমরা স্বাধীন চলককে সবসময় এক্স অক্ষ বরাবর বসাবো। ক্লিয়ার? তাহলে তোমরা সবাই পেরেছো। আমরা আরো একটি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা জানিয়ে দাও তোমাদের কাদের কাদের ইচ্ছা মেডিকেলে ভর্তি হওয়ার জন্য, স্বপ্ন কাদের? তোমরা কে কে মেডিকেলে পড়তে চাও কমেন্টে জানিয়ে দাও। আমরা এখন মেডিকেলের জন্য একটা কোশ্চেন নিয়ে আসতেছি। আচ্ছা, দুটি, এটা হচ্ছে মেডিকেল, অনেক আগে আসছে মেডিকেল হচ্ছে। তোমরা কমেন্টে জানিয়ে দাও কে কে ডাক্তার হতে চাও, ভবিষ্যতে ডাক্তার কে কে হতে চাও তারা কমেন্টে জানিয়ে দাও। মেডিকেল হচ্ছে 98-99 একটা কোশ্চেন আসছিল, সেটা ছিল এমন, দুটি সমধর্মী ও সমপরিমাণ চার্জ 3 সেন্টিমিটার থেকে পরস্পরকে 1.6 into 10⁻⁻⁴ নিউটন বলে বিকর্ষণ করতেছে। আমরা অঙ্কটাকে একটু ঘুরিয়ে দিয়েছি, হুবহু দেইনি। তো এত বলে বিকর্ষণ করে। ক্লিয়ার? তো
তাহলে প্রতিটি চার্জের মান কত? প্রতিটি চার্জের মান কত? তো এখানে অপশনগুলো দেওয়া ছিল, এ ছিল 8 ESU, বি ছিল হচ্ছে 10 ESU, সি নম্বরে ছিল 12 ESU, ডি নম্বরে ছিল 14 ESU। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দ্রুত বলে দাও, যাদের ডাক্তার হওয়ার ইচ্ছা কমেন্টে লিখে জানাও যে আমি ডাক্তার হতে চাই। হ্যাঁ, জান্নাতুল নাইম বলেছে তুমি ডাক্তার হতে চাও। আমরা দোয়া করি তুমি ডাক্তার হও। তুমি শুধু ডাক্তার হলে চলবে না, ভালো সেবক ডাক্তার হতে হবে, সেবক, মানুষের সেবা করতে হবে। গুড। হ্যাঁ, নাদিয়া জান্নাতুর ইচ্ছা ডাক্তার হওয়ার। তাহলে এটার অ্যান্সার কত হবে? যদি তুমি এটা করতে পারো, আমরা আজকে লিখে দেব, তুমি ডাক্তারিতে চান্স পাবে খুব সহজেই। তাহলে অ্যান্সারটি বলে দাও, দুটি সমধর্মী ও সমপরিমাণ চার্জ 30 সেন্টিমিটার দূরে পরস্পরকে এত বলে বিকর্ষণ করে, প্রতিটি চার্জের মান কত? আচ্ছা, তো এটা দেখো, তোমাদের কিন্তু নতুন একটা ইউনিট দেখতে পাচ্ছ, ইএসইউ। মানে কি? ইএসইউ হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এটা হচ্ছে তোমার চার্জের সিজিএস একক। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট হচ্ছে চার্জের সিজিএস একক। ক্লিয়ার? তো চার্জের সিজিএস একক হচ্ছে ইএসইউ। তাহলে দুটির সমধর্মী ও সমপরিমাণ চার্জ 30 সেন্টিমিটার থেকে পরস্পরকে এত বলে বিকর্ষণ করে, প্রতিটি বলের চার্জের মান কত? সি হচ্ছে, একদম হচ্ছে সি। হেলাল, আমরা এখনো বলতে পারতেছি না যে তুমি কারেক্ট কিনা। চলো আমরা অঙ্কটা করে ফেলি। দেখো, আমাদের কিন্তু বলের একক দেওয়া আছে কি? নিউটনে। বাট বলের সিজিএস একক কি? তোমরা কি জানো বলের সিজিএস একক কি? কমেন্টে দ্রুত জানিয়ে দাও, বলের সিজিএস একক কি? বলের সিজিএস একক হচ্ছে ডাইন। তাহলে আমরা জানি 1 নিউটন ইকুয়াল টু হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে আমার যদি এত নিউটন হয়, এটাকে যদি আমি ডাইনে নিতে পারি, তাহলে কিন্তু আমার অ্যানসারটা অলরেডি ইএসইউ অর্থাৎ সিজিএস একক চলে আসবে। কেন? কারণ অলরেডি দ্রুত একক দেওয়া আছে সিজিএস এককে। বল যদি আমি সিজিএস এ ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমার অবশ্যই হয়ে যাবে। তার মানে আমি লিখতে পারি F ইকুয়াল টু হচ্ছে 9 টু 10 টু দি পাওয়ার 9 কিউ, তার মানে দুটো কিউ স্কয়ার হবে, নিচে হচ্ছে ডি স্কয়ার। ক্লিয়ার? তার মানে হচ্ছে এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, আমার কার মান নির্ণয় করতে হবে? দেখো, কিউ এর মান। দেখো, আমি নিউটন থেকে ডাইনে নিব, তাহলে কত হবে? দেখো, যদি 1 নিউটন যদি এত হয়, তাহলে 1.6 ইনটু -4 কত ডাইন হবে? বলো কত ডাইন হবে? এটা হচ্ছে 16 ডাইন হবে। 16 ডাইন। ক্লিয়ার? তো আমরা কিন্তু খুব সহজে নির্ণয় করতে পারতেছি। তাহলে এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, সেটা হচ্ছে F ইনটু ডি স্কয়ার। ক্লিয়ার? F ইনটু ডি স্কয়ার। আর এটা এখানে গুণ আকারে আছে, এই পাশে আসলে কিভাবে হবে? ভাগ আকারে। 9 × 10 টু দি পাওয়ার 9 ইকুয়াল হচ্ছে কিউ স্কয়ার। ক্লিয়ার?
ক্লিয়ার? তো আমরা কিন্তু নেক্সট আমরা কিন্তু 9 নিউটন লিভার কোথা পেয়েছিলাম? এটা কিন্তু সিজিএস এর জন্য পেয়েছিলাম না, এসআই এর জন্য। তো আমরা কিন্তু যখন এই ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট ইউজ করব তখন এটা মান হচ্ছে 1। তা আলটিমেটলি এটা আমাদের লিখতে হবে না। তো F ইনটু ডি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি স্কয়ার। সো F কত হয় দেখো তো, F হচ্ছে 16 ইনটু ডি স্কয়ার কত হবে? যদি এর আমরা স্কয়ার করি তাহলে কত পাচ্ছি? 3 স্কয়ার 9 হবে, তাহলে কিউ স্কয়ার। তাহলে যদি আমরা ইয়া করি তাহলে 144 কিউ স্কয়ার, তার মানে হচ্ছে কিউ হচ্ছে 12। তাহলে আমাদের কারেক্ট आंसर হচ্ছে সি নাম্বার। ক্লিয়ার? তাহলে আমাদের এটা হয়ে গেল। তো বলের এসআই একক আমরা কি শিখলাম? 9। বলের এসআই একক হচ্ছে কি? নিউটন। বলের সিজিএস একক কি? ডাইন। এবার হচ্ছে আমরা একটা ইন্টারেস্টিং একটা অঙ্ক নিব। আচ্ছা, ছোট্ট একটা অঙ্ক নিব, এরপর আমাদের শেষ। আজকে হচ্ছে আমরা এখানেই শেষ করব ছোট্ট একটা অঙ্ক করার মাধ্যমে। ধরো আমাদের এটা হচ্ছে দুইটা গোলক দেওয়া আছে, এই একটা গোলক, আরেকটা গোলক দেওয়া আছে একটু বড়। ক্লিয়ার? এবং গোলকের দূরত্ব দেওয়া আছে হচ্ছে, কেন্দ্রের দূরত্ব দেওয়া আছে 4 মিটার। দুইটা গোলক দেওয়া আছে, তাদের মধ্যবর্তী কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 4 মিটার, এবং এটার চার্জ হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার -9 কুলম্ব। এটারও চার্জ হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার -9 কুলম্ব। ক্লিয়ার? এটা আমার দেওয়া আছে। এখন হচ্ছে আমার কি বের করতে হবে দেখো, গোলক দ্বয়ের সংযোজক সরলরেখা, রেখার কোন বিন্দুতে লব্ধি প্রাবল্য 0 হবে। লব্ধি প্রাবল্য 0 হবে। ক্লিয়ার? তো গোলকদ্বয়ের সংযোজক সরলরেখার কোন বিন্দুতে লব্ধি প্রাবল্য 0 হবে? তো এটা দেওয়া আছে, এটা রেডিয়াস 2 মিটার, আর এই তো এইখান থেকে ধরো, এটা রেডিয়াস আমার লাগবে না, বড় গোলক ছোট গোলক। তাহলে आंसर হচ্ছে ক, আমরা ক না লিখে এ লিখি। এ হচ্ছে 1 মিটার, এ হচ্ছে 1 মিটার, বি হচ্ছে 2 মিটার, সি হচ্ছে 1.3 মিটার, ডি হচ্ছে 3.6 মিটার। বলো তো, কমেন্টে জানিয়ে দাও। এটা হচ্ছে আজকের জন্য আমাদের একদম লাস্ট একটা এমসিকিউ। অবশ্যই ক্লাসের শেষে আমরা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব। তো সবাই হোমওয়ার্ক এবং পুরো ক্লাসটি নোট করে আমাদের এই রবির 10 মিনিট স্কুল লাইভ ক্লাসে তোমরা সবাই শেয়ার দিয়ে দিবে। তো গোলকদ্বয়ের সংযোজক সরলরেখার কোন বিন্দুতে লব্ধি প্রাবল্য 0 হবে? তো আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম আমরা বেশ কিছু এমসিকিউ সলভ করব শর্টকাট টেকনিকের সাহায্যে। তুমি যদি এটা নরমালি করো বেশ সময় লাগবে, কিন্তু আমরা যদি শর্টকাট টেকনিকের সাহায্যে করি সেটা হচ্ছে এমন, x হচ্ছে r ডিভাইড বাই 1 প্লাস রুট ওভার q2 by q1. Okay, that is the shortcut technique of solving this. তাহলে এইভাবে এটাকে সলভ করে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও কোনটি আমাদের সঠিক অ্যানসার।
Actually it's 2 meter. Helal, you are congratulated as you are correct. Our correct answer will be 2 meter. That's why distance কত বলো 4 meter. 1 আর রুট ওভার সেম জিনিসে ভাগ দিলে 1 হয়, তাহলে 4 ডিভাইড বাই 2 আলটিমেটলি 2। তার মানে হচ্ছে আমাদের অ্যানসার হচ্ছে এইটা। ক্লিয়ার? হ্যাঁ, তো সবাইকে অনেক ধন্যবাদ যারা ক্লাসটিকে খুব মনোযোগ সহকারে করেছো। এখন তোমাদের জন্য হচ্ছে আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা সবাই হোমওয়ার্ক করে আমাদের এই গ্রুপে আপলোড দিয়ে দিবে। তো প্রথম হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক ক্লাস নোট, এই পুরো ক্লাসটি নোট করে তুমি হচ্ছে গ্রুপে আপলোড দিয়ে দিবে। ক্লাস নোট 2 নম্বর হচ্ছে এই ই ও এফ নির্ণয়ের বোর্ড কোশ্চেন। বোর্ড হচ্ছে 19, 17, 16, ঠিক আছে? এফ ও ই নির্ণয়ের বোর্ড কোশ্চেন 17 সাল, 18 সাল, মানে 2000 আছে, 2017, 18 প্লাস হচ্ছে তোমার অ্যাডমিশনের কোশ্চেন, অ্যাডমিশন। ওকে, তো এই হচ্ছে তোমরা এই দুটো ভালো করে করে আমাদের এই রবি 10 মিনিট স্কুলের লাইভ ক্লাসে তোমরা শেয়ার দিয়ে দিবে। ওকে, তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো, আবার দেখা হবে নতুন লাইভ ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সেফ থাকো, সবাই বাসায় থাকো এবং সবাই সবসময় আল্লাহ তাআলাকে স্মরণ রাখো। আসসালামু আলাইকুম।